দেখো, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব প্রশ্নে যেটি পড়বে, তোমার প্রথম দায়িত্ব হলো অবশ্যই ফর্মালিটিস মেনটেন করেই অঙ্কটা করতে হবে। প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। যেমন এখানে লেখা আছে রহিম এন্টারপ্রাইজ কমপ্লিট দ্য ফলোইং ট্রানজেকশনস। নিচের লেনদেনগুলো সম্পন্ন করেছিল জুলাই মাসের 2019 সালে। তো আমি প্রতিষ্ঠানের নাম লিখলাম। আমাদের অঙ্কের দুটো রিকোয়ারমেন্টের কথা বলেছে। একটা রিকোয়ারমেন্ট হলো শো, দেখাও দ্য ইফেক্টস অফ দ্য অ্যাভাব ট্রানজেকশনস অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। উপরের লেনদেনগুলোকে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। আর প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ এটা করে প্রমাণ করে দেখাতে হবে। বেশিরভাগ অঙ্কে একটা রিকোয়ারমেন্ট থাকে, কখনো দুইটাই থাকতে পারে। তো এটা নিয়ে ভয়ের পর কিচ্ছু নেই। আমি এক নাম্বারটা আগে কমপ্লিট করি। তাহলে অবশ্যই এই কথাটা তোমরা লিখবে, সামারি অফ ট্রানজেকশনস এর বাংলা হলো লেনদেনের সংক্ষিপ্তসার, অ্যান্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং তাদের প্রভাব হিসাব সমীকরণ। তা তাহলে শুধু 31 ডিসেম্বর দিয়ে সাল দিলে হবে না? ও বলছে নো 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 নো, সেটি ব্যালেন্স শিটের ক্ষেত্রে হয়। ব্যালেন্স শিটের ক্ষেত্রে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হলে তোমাকে আমি যেভাবে টাইটেলটা লিখেছি অবশ্যই এভাবে লিখবে, সামারি অফ ট্রানজেকশনস অ্যান্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অথবা দ্য ইফেক্টস অফ দ্য ট্রানজেকশন ইনটু অ্যাকাউন্টিং ইকুয়েশন। মানে একটা টাইটেল লেখায় প্র্যাকটিস করবে এবং পরীক্ষার হলে সেটাই লিখে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। স্টেপ টু, হিসাব সমীকরণের অঙ্ক করার জন্য তোমাকে যেটি করতে হবে, আমি এই রিকোয়ারমেন্টটা মুছে দিচ্ছি, আমার জায়গা শর্টেজ আছে। সর্বপ্রথম দায়িত্ব, পরীক্ষার হলে 1 থেকে 30 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো আছে, 1 থেকে 30 তারিখ, আমি তারিখটা লিখে নিয়েছি। দেখো, জুলাই 1, হ্যাঁ, জুলাই মাসের 1 তারিখ থেকে একবারে 30 তারিখ পর্যন্ত ডেটটা আমি লিখে নিয়েছি। তোমরা পরীক্ষায় আগে লিখে নিতে পারবে। পরের প্রশ্ন হলো, এখানে সম্পত্তি এবং দায়ের কলাম কতটা আছে। আমরা জানি মৌলিক হিসাব সমীকরণের সূত্র হলো অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অর্থাৎ অর্থাৎ প্রতিষ্ঠানের মোট সম্পত্তির দাবিদার দুটি পক্ষ, কিছু টাকা মালিক পাবে, আর কিছু হলো প্রতিষ্ঠানের বহিঃপক্ষের দাবি। অর্থাৎ এই দায় দুটো যোগ করলে প্রতিষ্ঠানের সম্পত্তি সমান হয়ে যাবে। কারণ আমি দুটি ভিন্ন কালারে প্রেজেন্টেশন করেছি, এক পাশে সম্পত্তি, এক পাশে দায়ের কলাম। স্বাভাবিকভাবে এভাবে কি কি করে নিশ্চিত হলাম যে সম্পত্তির দিকে 3টে কলাম হবে? আমি আগে অঙ্কগুলো এক নজরে দ্রুত পড়ে নিয়েছি, যেভাবে তোমরা পড়ে পরীক্ষা নিশ্চিত হবে আমি একটু পড়ে দেখাচ্ছি। দেখো, দা ওনার রহিম ইনভেস্টেড ক্যাশ টাকা। মনে রাখবে, ক্যাশ টাকা নামে সম্পদ ছাড়া কোনো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবের কোনো অঙ্কই থাকবে না, ক্যাশ টাকা অবশ্যই থাকবে। কাজে ক্যাশ টাকা। পেইড হাউস রেন্ট, এটা একটা খরচ। খরচ হলে মালিকের টাকা কমবে, এবং আয় হলে প্রতিষ্ঠানে মালিকের টাকা বৃদ্ধি পাবে। উত্তোলন করলে মালিকের টাকা কমে যাবে। এইটা হলো হিসাব সমীকরণের 3টে মৌলিক সূত্র। আমি আবার বলছি, যদি এখানকার কোনো লেনদেনের ফলে প্রতিষ্ঠানের আয় হয়, তাহলে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যদি কোনো লেনদেনের কারণে খরচ হয়, মালিকের টাকা কমে যাবে। প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো টাকা উত্তোলন করে, মালিকের টাকা কমে যাবে। মালিক মানে ওনার্স ইকুইটি। এবার আমি অঙ্কটা এক নজর রাফ পড়ে দেখলাম, ক্যাশ টাকা নামে একটা সম্পদের কলাম আছে। পারচেস মার্চেন্ডাইজ, মজুত পণ্য ক্রয় করেছে, তাহলে মজুত পণ্য নামে আরেকটা সম্পত্তি বৃদ্ধি পাবে, যার ইংলিশ হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আবার লেখা আছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম করিম, টাকা 80,000 অন ক্রেডিট। বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করলে একটা দায় বৃদ্ধি পাবে, সেই দায়টার নাম হলো অ্যাকাউন্টস পেয়েবল। এই যে লিখে রাখছি, দেখো, অ্যাকাউন্ট পেয়েবল। সংক্ষেপে লিখছে, বুঝতে অসুবিধা আছে নাকি? বুঝতে পারছো? অ্যাকাউন্টস পেয়েবল। হুম। 14 তারিখে লেখা ছিল 10,000 টাকা ঢাকা ব্যাংক থেকে লোন নেওয়া হলে একটি নোট পেয়েবলে স্বাক্ষর করা হয়েছে। তাহলে আরেকটি দায় সৃষ্টি হয়েছে, টাকা পেয়েছি ক্যাশ টাকা, কিন্তু নোট পেয়েবল নামে একটা দায় সৃষ্টি হয়েছে। এই যে নোট পেয়েবল। বিল, অ্যাডভার্টাইজিং বিল, বিজ্ঞাপন বিল পরিশোধ করা হলে এটা খরচ, মালিকের টাকা কমবে। মার্চেন্ডাইজ বিক্রি করা হয়েছে নগদে, নগদ টাকা নামে সম্পদ বাড়লো, মার্চেন্ডাইজ নামে সম্পদ কমলো। সাকিবের কাছে মার্চেন্ডাইজ বিক্রি করেছি, মানে আমরা টাকা পাবো। অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা টাকা পাবো, এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয়, এটা একটা সম্পদ। কাজে সবগুলো টাইটেল পড়ার মধ্য দিয়ে আমি নিশ্চিত হলাম সম্পত্তির দিকে 3টা আইটেম রয়েছে, এবং দায়ের দিকে 2টা, মালিকানা সত্ত্বে একটা, 3টা আইটেম আছে। কোনো কোনো অঙ্কে সম্পত্তির দিকে আরো কলাম থাকতে পারে, যেমন ইকুইপমেন্ট থাকতে পারে, মেশিনারি থাকতে পারে। আমার ব্যক্তিগত অভিমত এ বিষয়ে তোমরা অবগত আছো আগে থেকেই। আমি একটা একটা করে ট্রানজেকশন পড়ছি এবং লেনদেনগুলো লিখে লিখে তোমাদেরকে দেখাচ্ছি।
মনে রাখতে হবে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব এই অঙ্ক করার আমাদের মেন পারপাস হলো দুইটা। একই সাথে প্রত্যেকটা লেনদেনের জাবেদাটা শিখে নেওয়া, কারণ চূড়ান্ত পরীক্ষায় জাবেদা পড়তে পারে কেবলমাত্র জার্নাল এন্ট্রি। তাহলে তখন আমরা সঠিকভাবে উত্তর করতে সক্ষম হব ইনশাল্লাহ। 1 তারিখে দেখো, তো ওনার রহিম, মালিক রহিম ইনভেস্টেড ক্যাশ টাকা 2 লাখ অ্যাজ ক্যাপিটাল। মালিক মূলধন হিসেবে প্রতিষ্ঠানে 2 লক্ষ টাকা বিনিয়োগ করলো। আমরা জানি প্রতিষ্ঠানে মালিক কোনো কিছু দিলে ক্যাশ টাকা ডেবিট, মালিক দিলেই ক্যাপিটাল ক্রেডিট। এই দেখো জুলাই মাসের 1 তারিখে ক্যাশ টাকা নামে 2 লাখ টাকা সম্পত্তি বাড়লো, এবং এই টাকাটা প্রতিষ্ঠানের কাছে মালিক পাবে, ক্যাপিটাল ক্রেডিট 2 লাখ। পরের তারিখ দেখো, 6 তারিখে পেইড হাউস রেন্ট, ঘর ভাড়া পরিশোধ করা হলো 20,000 টাকা। অ্যাকাউন্টিং এর ভাষায় কোনো খরচ হলে ওই খরচটার নামই ডেবিট হয়। সেই খরচটার নাম হলো হাউস রেন্ট বা রেন্ট এক্সপেন্স ডেবিট। স্বাভাবিকভাবেই আহ ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ টাকা ক্রেডিট। স্টপ ভিডিও অবশ্যই, ক্লাস করার প্রথম পরামর্শ সবাই স্টপ ভিডিওতে ক্লাস করবে, মিউট করে ক্লাস করবে। তাহলে 6 তারিখে বলো মিতু আক্তার, আমরা ভাড়া পরিশোধ করলাম, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে 20,000 টাকা নগদ দিয়ে কমে যাবে 6 তারিখে। নগদ থেকে 20,000 কমবে আর ক্যাপিটাল থেকে 20,000 কমবে। এই যে 20,000 টাকা কমে গেল, তো মাইনাস চিহ্ন দিই নাই, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে উভয় পাশে, এটি মাইনাস সাইন। আর হাউস রেন্ট ডেবিট, প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং এর ভাষায় কোনো খরচ হলে মালিকের টাকা কমে যাবে। প্রত্যেকটা লেনদেনের প্রভাবে সম্পত্তির দিক এবং দায়ের দিক সমানভাবে প্রভাবিত হবে, তা না হলে তো হিসাব সমীকরণ মিলবে না। ব্যালেন্স টেনে অঙ্ক করা যাবে না, তাহলে কষ্ট হবে। এভাবে বিচ্ছিন্নভাবে তারিখ লিখে লিখে করতে হবে, অঙ্কটা সহজ হবে। পরের তারিখে জাবেদাটা বলো দেখি একজন। আব্দুল্লাহ শেখ, হাবিবা, কে পারবে? পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ স্যার টাকা শোধ করবে। মার্চেন্টাইজ মানে মজুত পণ্য ক্রয় করার জন্য নগদ টাকা কমে যাবে, আর হচ্ছে গিয়ে মজুত পণ্য বৃদ্ধি পাবে। এক জায়গায় কমবে সম্পদ, আর এক জায়গায় বৃদ্ধি পাবে। কোন সম্পত্তি বাড়লো বলো তো 8 তারিখে? মার্চেন্ট মার্চেন্ডাইজ বৃদ্ধি পাবে। পারচেস আর মার্চেন্ডাইজ, ক্যাশ টাকা মজুত কমে যাবে। পণ্য ক্রয় করলাম 70,000 টাকা দিয়ে, মজুত পণ্য নামে একটা সম্পত্তি বাড়লো, কিন্তু প্রতিষ্ঠানের ক্যাশ বক্স থেকে 70,000 টাকা ক্যাশ টাকা কমে যাচ্ছে। তাহলে যেটা মাইনাস সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। 9 তারিখে বলা হয়েছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম করিম, করিমের কাছ থেকে মজুত পণ্য ক্রয় করেছো 80,000 টাকা অন ক্রেডিট, মানে বাকিতে। বাকিতে ক্রয় করলো, এই লেনদেনের ফলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা সম্পদ বাড়লো ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবেল, নামে একটা দায় এটা বৃদ্ধি পেলো। তাই না, বাকিতে দায় কিনছি বৃদ্ধি পাবে। ভবিষ্যতে টাকা দিব, দাদা 80,000 টাকা দায় বাড়লো। হ্যাঁ, এই দেখো 9 তারিখে 80,000 টাকার মজুত পণ্য বাড়লো, অ্যাকাউন্টস পে বলে একই 9 তারিখে 80,000 টাকার দায় বাড়লো। দায় বাড়লো কিন্তু এই কারণে প্লাস পজিটিভ রেজাল্ট, 80,000 দায় বাড়লো, সম্পত্তি বাড়লো 80,000 টাকা। এই 14 তারিখে জাবেদাটা বলো দেখি, কে পারবে? ক্যাশ টাকা বাড়লো আর হচ্ছে নোট পেয়াবেল, দায় বাড়লো। বড়োর টাকা 1 লাখ ফ্রম ঢাকা ব্যাংক, ঢাকা ব্যাংক থেকে 1 লাখ টাকা ধার নেওয়া হলো, অ্যান্ড সাইড এ নোট পে বলে একটা নোট পে বলে স্বাক্ষর করে দেওয়া হলো। তাৎক্ষণিকভাবে আমরা 1 লক্ষ টাকা পেলাম ক্যাশ টাকা ডেবিট। ঢাকা ব্যাংকের সাথে কোনো আর লেনদেন আমাদের আর নেই, নোট পে বলে স্বাক্ষর করে দিয়েছি, মানে ব্যাংক লোন কিন্তু ক্রেডিট না, নোট পেয়েবল ক্রেডিট। কারণ আমাদের প্রতিষ্ঠানের ভাষায় যে দায়টা সৃষ্টি হয়েছে তার নাম হলো নোট পেয়েবল। যদি নোটে স্বাক্ষর না করতাম তাহলে ব্যাংক লোন ক্রেডিট করতাম। যাই হোক, ক্যাশ টাকা নামে 1 লক্ষ টাকা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 14 তারিখে, এবং নোট পেয়েবল নামে একটা দায় বৃদ্ধি পেয়েছে 1 লক্ষ টাকা। 16 তারিখ পেইড মানে পরিশোধ করা হলো অ্যাডভার্টাইজিং বিল, মানে বিজ্ঞাপন বিল 15,000 টাকা। বিজ্ঞাপন বিল পরিশোধ করলে ক্যাশ টাকা চলে গেলেই অ্যাকাউন্টিং এর ভাষায় ক্যাশ টাকা ক্রেডিট। একটা খরচের ক্যাশ কারণেই তো গেল, ক্রেডিট। সেই খরচটার নাম কি? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তাহলে সঠিক যাবে দা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বা বিজ্ঞাপন খরচ ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে 15,000 টাকা ক্যাশ টাকা কমে যাচ্ছে, এই 15,000। আর বিজ্ঞাপন খরচ ডেবিট, খরচ হলে কি হবে বলো তো? ক্যাপিটাল থেকে কমে যাবে। কমে যাবে।
তাহলে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব অঙ্ক বোঝার জন্য শুধু দুইটা সূত্র মনে রাখতে বলেছে, তিনটা বিষয়। যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের আয় হয়, ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের খরচ বা ক্ষতি হয়, মালিকের টাকা কমে যাবে। প্রতিষ্ঠান থেকে মালিক যদি উত্তোলন করে, মালিকের টাকা কমে যাবে। এই তিনটে বিষয় রেকর্ডিং শুনে বারবার মুখস্থ করবে। 18 তারিখ, সোল্ড মার্চেন্ডাইজ, বাংলা অর্থ মজুত পণ্য বিক্রি করা হলো 75,000 টাকায়, কিন্তু কেনা দাম ছিল 60,000 টাকা। এটাকে পারে একটু দেখি। 60,000 টাকা কেনা দাম, বিক্রি করেছি 70,000 টাকায়। আশিক সর্দার বলো দেখি, 75,000 টাকা বিক্রি করেছে। জাবেদা বলো। স্যার এটা ক্যাশ ডেবিট মার্চেন্ডাইজ। ক্যাশ ডেবিট কত টাকা বলো, ক্যাশ ডেবিট 75,000 টাকা। ভালো করে বুঝে নিও সবাই। সোল্ড মার্চেন্ডাইজ মানে মজুত পণ্য বিক্রি করলাম 75,000 টাকায়। তাহলে এই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে 75,000 টাকা গ্রহণ করলাম ডেবিট। কিন্তু কস্ট টাকা 60,000-এর ব্যাখ্যা হলো 60,000 টাকা মজুত পণ্য কেনা দাম, সেটা 75,000 টাকা বিক্রি করেছে। তাহলে গোডাউন থেকে যে মজুত পণ্যটা চলে গেল সেটি 60,000 টাকা দামের মজুত পণ্য। কাজে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 60,000 টাকা। এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 60,000 টাকা কমে গেল। ভালো করে বুঝো, ক্যাশ টাকা বাড়লো 75,000, কিন্তু গোডাউন থেকে মজুত পণ্য চলে গেল 60,000, আর ব্যবসা করে লাভ হয়েছে 15,000 টাকা। এই লাভ বা আয় হলে কি হবে বলো তো, মালিকের টাকা বাড়বে নাকি কমবে? স্যার স্যার বাড়বে। মালিকের টাকা বাড়বে। এই যে হবে। 15,000 টাকা মালিকের টাকা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি মানে প্লাস। প্লাস হলে জাস্ট ডিজিটটা লিখলেই হবে। আরো তিনটা ট্রানজেকশন দেখো। সোল্ড মার্চেন্ডাইজ টু সাকিব, সাকিবের কাছে মজুত পণ্য বিক্রি করেছি 1,00,000 টাকায়। তাহলে টাকা, ব্যক্তির নাম যখন লেখা থাকে মনে রাখতে হবে তখন বাকিতে কেনা বেচা হয়। ব্যক্তির নাম যখন থাকে না তখন নগদে কেনা বেচা হয়। সহজে বোঝার জন্য, একজন মুদির দোকানদারের কাছ থেকে প্রোডাক্ট কিনেছো, যদি ক্যাশ টাকা দাও দোকানদার তোমার নাম জানতে চাইবে না, কিন্তু যদি বাকি রাখতে চাও দোকানদার বলবে আপনার নামটা বলে যান, খাতায় লিখে রাখি। কাজে একইভাবে 20 তারিখে মার্চেন্ডাইজ সাকিবের কাছে বিক্রি করেছে 1,00,000 টাকায়। ওটা নগদে না বাকিতে তা কি লেখা আছে দেখো তো? লেখা নেই। তার মানে কিন্তু ব্যক্তির কাছে বিক্রি করেছে বাকিতে, সাকিবের কাছে বাকিতে বিক্রি করেছে, অর্থাৎ ভবিষ্যতে আমরা টাকা পাবো, এখন টাকা পাচ্ছি না। অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা সম্পদ বেড়েছে 1,00,000 টাকা 20 তারিখ। এই দেখো আমি এখানে লিখছি, এই যে 20 তারিখ বরাবর খেয়াল করো, 1,00,000 টাকা সম্পত্তি বাড়লো ডেবিট। কিন্তু গোডাউন থেকে কস্ট টাকা 80,000, মানে 80,000 টাকার মজুত পণ্য সাকিবের কাছে বিক্রি চলে করেছে গেল 1,00,000 টাকায়। তাহলে মজুত পণ্য কমবে কত টাকা বলো তো? 80,000 টাকা। 80,000 টাকার মজুত পণ্য সাকিবের কাছে বিক্রি করলাম 1,00,000 টাকায়। ক্যাশে হলে ক্যাশ টাকা বাড়তো, বাকিতে বিধায় অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই ব্যবসা করে কত টাকা লাভ হয়েছে আমাদের? স্যার বিশ বিশ হাজার হাজার টাকা আয় বা ক্যাপিটালে যোগ লাভ হবে হলে এটা। মালিকের টাকার সাথে যোগ হবে। ধন্যবাদ। 25 তারিখে বলছে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড। রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড, বিক্রিত মজুত পণ্য ফেরত আসলো। যে মার্চেন্ডাইজটা আমরা বিক্রি করেছিলাম সেটা ফেরত আসছে। 20 তারিখে বিক্রি করেছিলাম জুলাই মাসে 5,000 টাকার মজুত পণ্য, 5,000 টাকা মজুত পণ্য ফেরত দিয়েছে, যার কেনা দাম ছিল 4,000 টাকা। এবার বলো, এখন যখন আমাকে আমার 5,000 টাকার মজুত পণ্য কেউ ফেরত দিল, তখন এই কথা সত্য যে আমি এতদিন যে অ্যাকাউন্ট রিসিভেবল নামে 1,00,000 টাকা দেনাদার সম্পত্তি লিখে রেখেছিলাম, 5,000 টাকার প্রোডাক্ট যদি সে ফেরত দেয় তাহলে দেনাদার নামে সম্পত্তি কমে যাবে 5,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে 5,000 টাকা। আর কস্ট টাকা 4,000 যেটি লেখা আছে, এটি নিয়ে এখন আমরা যদি টোটালি না ভাবি কোনো সমস্যা নেই, কারণ আমরা তো একবার ব্যবসা করে ইনকামটা দেখিয়ে ফেলেছি। আমরা জাস্ট এটিকে যেভাবে ভাবতে পারি, ভালো করে বুঝে নিও। যদিও গোডাউনে অ্যাকচুয়ালি মজুত পণ্য দেখানো উচিত 4,000 টাকার মজুত পণ্য, কিন্তু বিক্রি করেছিলাম 5,000 টাকায়, সেটা এখন ফেরত আসছে। ইচ্ছা করলে সেটা 5,000 টাকা রেকর্ড করে দেওয়াটাই ওয়াইজ ডিসিশন। আমি আবারও বলছি, ফেরত দিয়েছে 5,000 টাকা, কাজেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে 5,000 টাকা আমি যদি সম্পত্তি বৃদ্ধি করে দিই, আবার অ্যাকাউন্ট রিসিভেবল নামে 5,000 টাকা সম্পত্তি কমায় দিই, তাহলে কিন্তু একটা সমাধান হয়ে যায়। কারণ
5,000 টাকা দেনাদারের কাছে আর চাওয়া সম্ভব হবে না, সে আমাদেরকে ফেরত দিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5,000। কিন্তু প্রসঙ্গত অ্যাকচুয়াল জাবেদাটা যদি শুনে নিতে চাও আশিক সর্দার, তাহলে অ্যাকচুয়াল জাবেদাটা এমন: সত্যিকার অর্থে 4,000 টাকার মজুত পণ্য যা 5,000 টাকায় বিক্রি করেছিলাম ওইটা ফেরত এসেছে। তাহলে গোডাউনে মজুত পণ্য বাড়বে 4,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 4,000। এখন প্রশ্ন হলো তাহলে আর 1,000 টাকা এই যে বিক্রি করে লাভ হয়েছিল ওইটা আবার উল্টা লস হয়ে গেছে, প্রোডাক্ট ফেরত দিয়েছে মানে লস। অ্যাকচুয়াল নিয়ম হলো যে 1,000 টাকা মালিকের টাকা থেকে বিয়োগ হবে, অ্যাকচুয়াল নিয়ম 4,000 টাকা এখানে যোগ হবে, আর 1,000 টাকা এখান থেকে মাইনাস হবে। এটা হলো অ্যাকচুয়াল নিয়ম। কিন্তু আমি তোমাদের জন্য যে পরামর্শটা রাখছি ভালো করে বুঝো, একটু ক্রিটিক্যাল কিন্তু। মজুত পণ্য বিক্রিত মজুত পণ্য ফেরত এসেছে, 5,000 টাকায় বিক্রি করেছিলাম, বিধায় দেনাদার নামক 5,000 টাকা সম্পত্তি কমে গেল, যেহেতু সে ফেরত দিচ্ছে। কিন্তু 5,000 টাকায় বিক্রি করেছিলাম, কিন্তু ওইটা তো আমার কেনা ছিল 4,000 টাকায়। কাজে গোডাউনে যখন আমার মজুত পণ্যটা বাড়বে তখন কিন্তু সত্যিকার অর্থে 4,000 টাকার মজুত পণ্য বৃদ্ধি পাবে, ডেবিট। আর এই রিটার্ন বিক্রয়জনিত ফেরতের কারণে লস হয়েছে, লস ফর রিটার্ন অন সেলস টাকা 1,000। খরচ বা ক্ষতি হলে মালিকের টাকা কমে যাবে 1,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পত্তি কমে গেছে 5,000। এবং এই লেনদেনের ফলে সত্যিকার অর্থে দেখো ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স সেম। যদিও তোমরা ছাত্রদের জন্য পরামর্শ থাকবে, এই 1,000 যদি এভাবে লিখতে না পারো তাহলে 5,000 টাকা এখানে দেখিয়ে দিবে, আর এখানে 5,000 টাকা দেখিয়ে দিবে, তাহলে অঙ্ক যোগফল মিলে যাবে। যদিও এটা অ্যাকচুয়াল নিয়ম নয়। আমি কি বোঝাতে পেরেছি? 30 তারিখ শেষ করি, তারপর এটা নিয়ে আবার যদি প্রবলেম থাকে আবার করে দেবো। আমি এখানে যে লিখে রাখছি এটা হলো অ্যাকচুয়াল নিয়ম, আর ফেক নিয়ম হলো এখানে 5,000 টাকা কমায় দাও, মজুত পণ্য গোডাউনে 5,000 টাকা বৃদ্ধি করে ফেলো, তাতেও অঙ্কটা মিলে যাবে। আচ্ছা, এরপরে দেখো পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট টাকা 50,000। পেমেন্ট রিসিভ মানে নগদ টাকা গ্রহণ করতেছি, 50,000 টাকা দেনাদারের কাছ থেকে গ্রহণ করলাম। অন অ্যাকাউন্ট বাকিতে বিক্রি করা বাবদ পেমেন্টটা রিসিভ করা হলো, মানে আমরা গ্রহণ করলাম 50,000 টাকা। এই লেনদেনের ফলে ক্যাশ টাকা পেলাম 50,000 ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 50,000। ক্যাশ টাকা ডেবিট 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার নামে সম্পদ, এতদিন যে সম্পত্তি ছিল তা কমে যাচ্ছে আরো 50,000 টাকা। এবার যদি আমরা এই পাঁচটা যোগ করি আর এই পাঁচটা যোগ করে দেখি তাহলে অঙ্ক কিন্তু মিলে যাবে। দেখো তো, ফারজানা ইসলাম, নিম আক্তার, বলো দেখি ক্যাশ টাকা কত হয়েছে। পরীক্ষার হলে ঠিক এভাবেই করবে, তারিখটা আগে লিখে নিবে, অঙ্ক দ্রুত ক্যালকুলেশন করতে পারবে, ব্যালেন্স টেনে টেনে করবে না, বরং পজিটিভ রেজাল্ট আগে যোগ করবে। 2 লাখ আর 1 লাখ, 3 লাখ, 75,000 আর 50,000, 4,25,000। এখান থেকে বিয়োগ হবে এই 70 আর 20, 90,000, 1,05,000। 4,25,000 থেকে 1,05,000, 3,20,000 হয় নাকি? কত হয়েছে বলো তোমাদের? বুঝতে পারছো সবাই? মিতু আক্তার বলো কিভাবে যোগ হবে। এই 2 লাখ, এই 1 লাখ, 3 লাখ, এই 75,000, 3,75,000, আর এই 50,000, 4,25,000। 4,25,000 থেকে বিয়োগ হবে এখানকার 15,000, 70,000 আর 20,000, 70 আর 20, 90, 1,05,000 বিয়োগ হয়ে যাবে, তাই না? 3,20,000 থাকবে না? প্লাস 80 আর 70, 1,50,000। এখান থেকে বিয়োগ হচ্ছে 80 আর 60, এখনো 10,000 থাকছে, আচ্ছা 14,000। 1,00,000 টাকার থেকে 55,000 গেলে 45,000। এবার বলো এই তিনটা আইটেম যোগ করে কন্ট্রোল অল্টার, আচ্ছা ডাবল আন্ডারলাইনটা যেন কিভাবে হয় ছাত্র আমাকে বলেছিল। যাকে একটা আন্ডারলাইন করে দিলাম, এর নিচে এই তিনটে যোগফল লেখো। বলো যোগফল মিলছে কিনা বলো সবাই। স্যার ওইখানে তো 1,45,000 টাকা হবে, আপনি তো শুধু 45,000 লিখছেন। কোথায় বলো তো অ্যাকাউন্ট রিসিভেবল? হ্যাঁ স্যার, ওইটা হচ্ছে গিয়ে বাদ দিলে তো হবে 1,45,000 না? 1 লাখ থেকে 50,000 বাদ দিলে 50,000 থাকে, আরো 5,000 বাদ দিলে 45,000। ভালো করে দেখো,
দেখো তো তোমার ভুলটা তুমি ধরতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার, আমারই ভুল গেছে। 2 লাখ আর 15 অ্যাডজাস্ট হয়ে গেল, 2,20,000, 20,000 অ্যাডজাস্ট হয়ে 1,99,000। দেখো তো এই তিনটে যোগ করে কত হয়, সবাই একটু করো, করে আমাকে বলো। সম্পত্তি এবং দায়ের কলামের যোগফল বলো। তোমাদের কি ক্যালকুলেটর নাই? না থাকলে আমি একটি ক্যালকুলেটর দেখাচ্ছি, দেখ। এই যে 3,20,000 প্লাস 14,000 প্লাস 45,000 যোগ করলে হয়েছে 3,79,000, 379। এবার এই তিনটে যোগ করে দেখি হয় কিনা। এখানে আছে 80,000 প্লাস 1,80,000 প্লাস 1,99,000, 3,79,000। কি মিলে গেছে না? 379। এখন অঙ্কের মধ্যে দুটো রিকোয়ারমেন্ট আমাদের ছিল। একটা রিকোয়ারমেন্ট হলো এভাবে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবগুলো দেখালাম। আরেকটা রিকোয়ারমেন্ট আমাদের অঙ্কের মধ্যে ছিল, সেটি হলো প্রুভ ইনটু অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা হিসাব সমীকরণে প্রমাণ করে দেখাতে হবে। তখন আমরা যেটি করব সেটি হলো আমরা এভাবে লিখবো 2 নম্বর রিকোয়ারমেন্ট দিয়ে। হ্যাঁ, উই নো, আমরা জানি। তোমরা যেটি জানো, এ ইকুয়াল টু এল প্লাস ওই, বা অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। স্যার প্রত্যেকটাই কি এটা থাকবে, এটা দেখাই দিতে হবে প্রত্যেকটা অঙ্কেই? দেখো, এটি যদি প্রশ্নকর্তা জানতে চায় তাহলে করবে, যদি জানতে না চায় তাহলে এটি করার দরকার হবে না। আবার বলছি, এটি নির্ভর করবে মূলত যদি প্রশ্নকর্তা জানতে চায়। এবার যেটি করবে, এই অ্যাসেটের দিকে তোমরা অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন এখানে তিনটে সম্পদ আছে অ্যাসেটের দিকে, একটা আছে ক্যাশ টাকা, একটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, একটা অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, এখানে এবার লিখতে হবে এভাবে পরীক্ষায়, এখানে ক্যাশ প্লাস, স্যার অ্যাকাউন্ট পেয়াবল 8 লাখ টাকা হয়ে গেছে। এখানে লিখবে ক্যাশ প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এবার বুঝতে পারছো কিভাবে এটি করতে হবে? অ্যাসেটের দিকে, অ্যাসেটের দিকে আইটেমগুলো লিখতে হবে যোগফল, ক্যাশ প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্লাস তোমার অ্যাকাউন্ট রিসিভেবল। আমি একটু সংক্ষেপে লিখলাম। এই তিনটের যোগফল যা হবে সম্পত্তির দিকে, স্বাভাবিক প্রক্রিয়ায় লায়াবিলিটিস এর মধ্যে আছে অ্যাকাউন্ট পেয়েবল আর প্লাস নোট পেয়েবল। ঠিক আছে, এই দুটো প্লাস ও ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি যেটাই বলো না কেন। এখন এই টাকাটা লিখে লিখে কিন্তু যোগ করে তোমাদেরকে প্রুভ করে দেখাতে হবে। ক্যাশ টাকা লিখতে হবে 3,20,000। বুঝতে পারছো হাউ টু প্রেজেন্ট ইন দ্য এক্সাম হল? আমি পুরো ফর্মালিটিস মেনটেন করে দেখাচ্ছি। 14,000 প্লাস 45,000, ঠিক আছে, সমান সমান। দেখতে পাচ্ছ কিনা সবাই? অ্যাকাউন্টস পেয়েবল 80,000, 1,00,000 টাকা নোট পেয়েবল আছে, এবং ফাইনালি ক্যাপিটাল আছে 1,99,000 টাকা। তাহলে যে অ্যাসেট সমান সমান, এখানে এবার লিখতে হবে ফিগারটা 379, 3,79,000 সমান সমান, এখানে এই বরাবরটা লিখতে হবে 3,79,000। লেখার পরে এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে প্রুভড। আমি তো বোঝাতে পারছি কিনা দেখো। এই যে অঙ্কটা আমি তোমাদের দেখালাম, এটা হলো হাউ টু প্রেজেন্ট ইন দ্য এক্সাম হল ফর্মালি, 2 নম্বর রিকোয়ারমেন্ট যেটি জানতে চেয়েছে আমাদের কাছে। ঠিক এভাবে তোমাদেরকে পরীক্ষার হলে ফর্মালিটিস মেনটেন করে করে করতে হবে অঙ্কটা। আশা করি বুঝতে পারছো সবাই। এভাবে সূত্র লিখবে, প্রত্যেকটা আইটেম লিখবে, তার যোগফল দেখাবে, এটা সমান সমান এটা প্রমাণ করে দেখাবে, তাহলে এটা হলো 2 নম্বর রিকোয়ারমেন্ট। তাহলে এভাবে অঙ্কটা করতে হবে। এবার সত্যিকার অর্থে দেখো, আর অ্যাকাউন্টিং ইকুয়েশনের আমি আরেকটি অঙ্ক, একটা করে যেহেতু আমি করে দিই, আর একটা হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের। আমি আর একটা অঙ্ক পড়ে জাস্ট দ্রুত 5 মিনিটে শুধু বোঝাবো, তোমরা একবার করে শুনে নিবে,
নিয়ে বাসায় করে আমাকে আবার একটু পরে প্রেজেন্ট করবে। আমি আবার বলছি, 7 নাম্বারটা আমি জাস্ট পড়ে শোনাবো, 5 মিনিটের মধ্যে শেষ করব। মনোযোগ দিয়ে শুনবে, না বুঝতে পারলে রেকর্ডিংটা শুনে নিয়ে অঙ্কটা করে দেখাবে। ওকে, প্রথমত দেখো, প্রবলেম C7। আফটার অ্যাচিভিং LLM ডিগ্রি মিস্টার সাদিক, হ্যাঁ, ওপেন্ড এ ল চেম্বার অন 1 অগাস্ট। সে একটি ল চেম্বার খুলেছে 1 অগাস্ট 2016। 1 অগাস্ট হিজ অ্যাকাউন্ট ব্যালেন্স ওয়াজ, ক্যাশ টাকা ছিল তার 4,000। এখন প্রশ্ন হলো, স্যার এই যে ব্যালেন্স যেটি আছে সেটি কি আমাদেরকে এখানে লিখতে হবে কি হবে না? বলো আশিক সর্দার। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1,500 টাকা, সাপ্লাইস আছে 5,000, অফিস ইকুইপমেন্ট টাকা 5,000, অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় আছে, ক্যাপিটাল আছে 1,000 টাকা। ডিউরিং দ্য মান্থ অগাস্ট দ্য ফলোইং ট্রানজেকশন অকার্ড। এবার নিচের কিছু লেনদেন আবার সংগঠিত হয়েছে নতুন করে, সেই সংগঠিত লেনদেনগুলোর প্রভাব দেখাতে হবে। প্রথম যে কাজটা তোমরা করবে, যে ব্যালেন্স আমাদের অলরেডি রয়েছে, ঠিক আছে, যে ব্যালেন্সটা আমাদের অলরেডি হাতে আছে সেই ব্যালেন্স গুলোকে আমাদেরকে এখানে টেনে টেনে লিখে নিতে হবে। লিখে আমাদের সম্পত্তি আর দায়ের ব্যালেন্সটা মিলছে কিনা নিশ্চিত হতে হবে। উদাহরণস্বরূপ আমি ছোট্ট করে একটু করেও দিচ্ছি, দেখো ক্যাশ টাকা আছে কত টাকা, 4,000, আমরা এখানে লিখে নিব 4,000। সাপ্লাইজ নামে সম্পদ আছে 500 টাকা, দেখো মণিহারি। অ্যাকাউন্ট রিসিভেবল নামে উপরে 1,500 টাকা সম্পদ আছে। অফিস ইকুইপমেন্ট নামে সম্পদ আছে 5,000 টাকা। এটা কোথায় পাচ্ছে? এই যে ব্যালেন্স লেখা আছে। প্রশ্ন হলো, স্যার এটার তারিখ কোনটা লিখবো? এটা 1 অগাস্ট 2016, 2016। তো এটাও 1 অগাস্টে লিখতে হবে তাহলে। ঠিক আছে, আবার পরের লেনদেনটাও 1 অগাস্ট দিয়েই শুরু হবে। এবার দেখো দায় আছে, দেখো অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় আছে আমাদের 4,200 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল 4,200, ক্যাপিটাল আছে 4,000 টাকা। আর কোনো দায় নেই এখানে, তাই তো? আচ্ছা, আবার অঙ্কগুলো পড়ে মনে হয় আর দুটো দায় আছে। একটি লোন পেয়েবল লেখা আছে, লোন পেয়েবল নামে কোনো দায়িত্ব থাকার কথা না, কিন্তু লোন নামে দায় থাকার কথা। একটু পড়ে দেখি আমি, হ্যাঁ। এবার আমরা একটা একটা করে পড়ে যাব, তবে শুরুতেই যে কাজটা করবে, তোমাদের প্রতি পরামর্শ, যারা একটু মেধাবী, উপরে যে 1 তারিখে যদি ব্যালেন্সটা দেওয়া থাকে, প্রথমত নিশ্চিত হতে হবে ওই ব্যালেন্সের ডেবিট টাকা আর ক্রেডিট টাকা যোগফলটা ঠিক আছে কিনা। যদি না থাকে আমি অঙ্ক সারাদিন করলেও মিলবে না। তাহলে ক্যাপিটাল 4,000, অ্যাকাউন্টস পেয়েবল 4,200, মোট 8,200। এই তিনটে যোগ করে দেখো তো 8,200 হয় কি? বেশি হয়ে গেছে না? তার মানে অঙ্কটা কম্পোজ করা ভুল আছে। আমি তো বোঝাতে পারছি এখানে? অঙ্কটা আমাদের 2020 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অঙ্ক, অঙ্কটা কম্পোজ করা ভুল আছে, এটি নিয়ে ভেবে লাভ হবে না। এখানে লোন পেমেন্ট যেটি তোমরা দেখতে পাচ্ছ, লোন পেয়েবল নামে একটা দায় আছে, নোট পেয়েবল নামে একটা দায় আছে, ওই দুটোর ব্যালেন্স এখানে আছে। কারণ এই টাকা আর এই টাকা যদি না মেলে, তাহলে আমরা যতই অঙ্ক করি না কেন আর কখনোই অঙ্ক মিলবে না। তাহলে এটা কিন্তু একটা লার্নিং, আমাদেরকে পরীক্ষার হলে শুরুতে দেখে নিতে হবে। হ্যাঁ, সো এখন এই অঙ্কটা তোমাদের সামনে কি বই আছে? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালে যে অঙ্কটা পড়েছে, অথবা অ্যাকাউন্টিং 2018। কারোর সামনে কি আছে, কেউ বলতে পারবে? আর যদি নাও পারো কোনো অসুবিধা নেই, বাসা থেকে দেখে নিও। মনে রাখবে এখানে আর এখানে একটা টাকা আছে, ওই দুটো টাকা মিললে এই পাশে একটা ফিগার মিলে যাবে। এরপরে কি করবে সেটি নিয়ে আমি ধারণা দিচ্ছি, একটা একটা করে দ্রুত দেখো। কালেক্টেড টাকা 1,400, অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে 1,400 টাকা সংগ্রহ করা হয়। বলো। স্যার আগস্ট 1 না মিললে তো অঙ্ক মিলবে না। মিলবে না তো, কিন্তু এই জন্য বলতেছে বই দেখে নিয়ে। বইয়ে তো আছে অঙ্কটা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020, অ্যাকাউন্টিং 18। তো সেখান থেকে দেখে নিয়ে এটা, এই দুটো ডিজিট, তারপরে আমি কি করতে হবে সেটা বলে দিচ্ছি এখানে দ্রুত। এখানে বলো। অ্যাকাউন্ট পেয়েবল আছে 4,200 টাকা। আচ্ছা, তারপরে কোথায় গেলে তুমি আবার? ওকে, বাকিরা শোনো দ্রুত। কালেক্টেড টাকা 1,400, অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে 1,400 টাকা কালেকশন করা হয়। ক্যাশ টাকা বাড়বে 1,400 টাকা ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1,400 টাকা। তাহলে দেনাদার নামে ক্যাশ টাকা নামে সম্পত্তি বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পত্তি কমে যাবে। একটা সম্পদ বাড়লে আর একটা তো কমবেই। পেইড টাকা 2,700 ইন ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদারকে 2,700 টাকা পরিশোধ করা হলো। এই লেনদেনের ফলে ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট, ক্যাশ টাকা মাইনাস, অ্যাকাউন্টস পেয়েবল নামে দায়ও কমে যাবে, দায়ও মাইনাস।
অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় কমে যাবে 2700 টাকা। আর্নড রেভিনিউ অফ টাকা 7500, 7500 টাকা আয় অর্জিত হলো, অফ হুইচ টাকা 3000 ইজ কালেক্টেড ইন ক্যাশ। 7500 টাকা আর্নড রেভিনিউ আয় অর্জিত হয়েছে, যার মধ্যে 3000 টাকা নগদে সংগ্রহ করা হয়েছে, আর বাকি টাকাটা ভবিষ্যতে নিব 4500 টাকা। ক্যাশ টাকা ডেবিট 3000, ক্যাশ টাকা বাড়বে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4500 টাকা ভবিষ্যতে নিব। আর একটা আয় হয়েছে, আয় হলে মালিকের টাকা বাড়বে 7500 টাকা। শুনে নিও, পরে করি। পারচেস এডিশনাল ইকুইপমেন্ট ফর টাকা 1000, অতিরিক্ত সরঞ্জাম কিনেছি 1000 টাকার, যার মধ্যে পেইং টাকা 400 ইন ক্যাশ, 400 টাকা নগদে পরিশোধ করছি। আর ব্যালেন্স অন অ্যাকাউন্ট বাকি, বাকি টাকাটা বাকিতেই ক্রয় করেছি। এই লেনদেনের ফলে ইকুইপমেন্ট নামে একটা সম্পত্তি বৃদ্ধি পেল, ডেবিট 1000 ইকুইপমেন্টের সাথে যোগ হবে। ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্রেডিট 400 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় বাড়বে 600 টাকা। ঠিক আছে? পেইড স্যালারিজ 2500 টাকা, বেতন খরচ ভাড়া খরচ এই দুটোই তোমরা পারবে। ক্যাশ টাকা কমবে, মালিকের টাকা কমবে। 550 টাকা মালিক যদি উত্তোলন করে, ক্যাশ টাকা কমবে, মালিকের টাকা কমবে। 2000 টাকা রূপালী ব্যাংক থেকে ধার নিলে ক্যাশ টাকা বাড়বে, কিন্তু নোট পেয়েবল নামে আর একটা দায় বাড়বে। ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর দ্য মান্থ অগস্ট, একটা খরচ করা হয়েছে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ডেবিট বাকিতে খরচ করা হয়েছে অন অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। খরচ বৃদ্ধি পেয়েছে, এই কারণে মালিকের টাকা কমবে, অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা দায় বৃদ্ধি পাবে। তাড়াতাড়ি এই কারণে বলছি, লাইনটা কেটে যেতে পারে, আজকে আর ফিরে আসতে হবে না, পরের ক্লাস থেকে সবাইকে ইনভাইট করে তারপরে ফিরে ফিরে আসবে। ঠিক আছে? তাহলে লাস্টে যাবে, যেটা বুঝতে পারছো কিনা? ইনকার্ড মানে সংগঠিত হয়েছে, ইউটিলিটি এক্সপেন্স মানে ব্যবহার্য খরচ, অগাস্ট মাসে বাকিতে 250 টাকা। খরচ হলেই খরচটা ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট।